আসসালামু আলাইকুম। বাইরে কি পরিমাণ রোদ, রোদ একদম পুরা খা খা করতেছে। তো এবছর অতিরিক্ত তাপ আর শিলাবৃষ্টি, ঝড় তুফান মানে সব কিছু মিলায়ে আমগো গাছে কোনো গাছেই আম নেই। এতগুলো আম গাছের মধ্যে শুধু এই একটা গাছে আম আইছে, তাও গুইনা হাতে গুইনা 15-20টা আম হইব। আমরা যেহেতু কালকে ঢাকা চলে যাবো, চিন্তা করছি যাওয়ার আগে একটু আম ভর্তা খামু। আর এখন আম তেমন এখনও বড় হয় নাই, এই আমগুলা মাসাল্লাহ আরও অনেক বড় হয়। কিন্তু জামুগা যেহেতু যাইতে আবার আমরা আইতে আইতে হয় আম পাইকা যাইব, কিংবা এগুলোর বড়া ধারায় যাইব। বড়া ধারাইলে এগুলো আরও টক হয়ে যায়, মানে এমনিতেই এত পরিমাণ টক। তো লবণ মরিচ মাখাইয়া এখন এই আমগুলা খাইতেছি, এত মজা। আমার তো ভয়েস খাবার দিতে যাইয়া আবার মুখে মানে ঝোলাইয়া পড়ছে, এরকম টাইপের একটা অবস্থা। যাই হোক, যেটা কইতেছিলাম যে আমগুলা এত পরিমাণ টক, যার জন্য আমের চামড়া সহ খাইছি। আমের চামড়া সহ খাইলে আমের একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, আর টকটা একটু কম লাগে। তো খাইতে খাইতে মনে হইলো যে একটু আম ভর্তা খাই, কারণ আম মাখাও একটা অন্যরকম মজা। যেহেতু আমগুলো অনেক টক, ওরকম চাবাইয়া আসলে দাঁতে কুলাইতেছিল না। পরে এগুলার লবণ মরিচ যেগুলো ছিল সেই সাথে আর একটু চিনি গুড় দিয়া মাখাইয়া তারপর খাইছি। তো প্রথমে আমগুলার একদম কুচি কুচি কইরা পইলা নিছিলাম। আর যেহেতু মানে রৌদ্র বেশি, অনেক গরমের মধ্যে কিন্তু টক বা যে কোনো ধরনের ভর্তা খাইতে অনেক বেশি মজা লাগে। আমরা ছোটোবেলায় আম্মু তো স্কুলে থাকতো, তেমন আমার অন্য চাচিরা বাসায় থাকতো। তো আমার ছোটো চাচির হাতের ভর্তা অনেক বেশি মজা ছিল। আমরা বাড়ির সব মেয়ে বউরা যারা ছিল সবাই একসাথে হইয়া দুপুরবেলা কোনো না কোনো কিছুর ভর্তা খাইতাম। এর মধ্যে অনেক সময় দেখা যাইতো যে ওর গাছ থেকে এটা সেটা চুরি কইরা কলা, লাউ, তারপর আপনার শাপলা, মানে বিভিন্ন ধরনের যে সিজনে যেটা পাওয়া যাইতো ওইটা দিয়ে একদম বেশি করে তেঁতুল দিয়া পোড়ামরিচ দিয়া ভর্তা। বাড়ির কোনো ছেলেরা তখন বাড়ির থাকতাম, বাড়ির বউরা সবাই মিলে একসাথে বইসা মেয়ে বউরা আড্ডা দেওয়া, ভর্তা খাওয়া, এই অনেক সুন্দর সুন্দর স্মৃতি। এটা কি? দই। কে বানিয়েছে? নানু। নানু। এই সাদা দেবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। কেমন হয়েছে? মজা। চা গরম, খাও একটু, দই খেলে ভাল লাগবে। ভাল লাগে না দই? এটা হইছে আমার আম্মুর পাকঘর। তো যেটা হয়েছিলাম যে আমরা ভর্তা খাইতেছিলাম, আর রোজা তো ভর্তা খাইতে পারে না, অনেক গরম থাকার কারণে আম্মু ঘরে দই পাচ্ছিল। ঘরের সবাই মিল্লা দই খাইলাম। আসলে এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খাইতে কিন্তু ভালোই লাগে। আজকে আমি রান্না করবো। রান্না করার অনেকগুলা কারণ আছে। প্রথমে কি রান্না করি, কেমনে রান্না করি সেটা শেয়ার করতেছি, এর মাঝখানে আপনাদের সাথে একটু গল্প গুজবও করি। এটা হইল গিয়া সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মাখায়া তেহারি রান্না করবো, মানে একসাথে কইরা তেহারি রান্না করবো। আম্মু আজকে বাসায় নাই, কোন এক জায়গায় গেছে, কই গেছে আমি ঠিক মনেও করতে পারতেছি না এখন। আচ্ছা যাই হোক, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা কইরা বেরেস্তা করে নেবো। আর আজকে বিরিয়ানি রান্না করার অনেকগুলা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হয়েছে বাসায় যেহেতু তেমন কেউ নাই, আর অনেক গরমের মধ্যে আমরা যারা বাড়িতে আছি, মানে আব্বু আম্মু দুজনের একজনও বাসায় নাই। আব্বুর অফিসের একটা দাওয়াত আছে, আর শুক্রবার হওয়ার পর আব্বু সেই দাওয়াতে চলে গেছে, আর আম্মু একটা প্রোগ্রামে গেছে। বাসায় আছি শুধু আমি, আমার বোন। তো আমরা বিরিয়ানি খাইতে পারি। এই গরমে বিরিয়ানি খাওয়াটা অনেকটা পাগলের প্রলাপের মতোই বলা চলে, কিন্তু আমরা বা আমি হচ্ছে এমন একটা মানুষ, মানে আমার কোনো সিজন লাগে না, দিনক্ষণ কিছু লাগে না, আমার এখন বিরিয়ানি মন হয়েছে খামো তো খামোই, এরকম একটা অবস্থা। আমি বিরিয়ানি খাই, রোজাও রাখতে পারি, ইফতারি তো বিরিয়ানি খাইতে পারি, মানে যে কোনো সময় বিরিয়ানি তেহারি এগুলো হচ্ছে আমার মানে না নাই। যাই হোক, এটা আমার দেখলেও অনেকটা বোঝা যায়, আন্দাজ করুন যাইব যে কি পরিমাণ খাইতারি। আজকে বিরিয়ানিটা আমি মশলা মানে কিনা মশলা দিয়ে রান্না করতেছি, যেহেতু বাড়িতে আমরা না আসলে তেমন একটা বিরিয়ানি রান্না করা হয় না। আর কেনা মশলা দিয়ে করার কারণ হচ্ছে এমনিতে অন্যান্য মশলা কিনা রাইখা গেলে আমরা আবার কবে না কবে আসি, নষ্ট হয়ে যায়, যার জন্য প্যাকেটের মশলাটাই ব্যবহার করি। আর গরুর মাংসের তেহারি রান্না করবো।
তো যেটা কইতেছিলাম যে আজ যেহেতু বাড়িতে কেউ নাই, আমি আমার বোন রোজা আর কেউই বাসায় নাই। আর রোজার কাজিন যারা আছে ওর মামাতো ভাই বোন, চিন্তা করছি আজকে রোজার সাথে সবাইরে লাঞ্চের দাওয়াত দিছি, সবাই একসাথে খাইবো, মজা করব। আমার কাছে এটা দেখলেই অনেক বেশি শান্তি। আমি মানুষের রান্না করে খাওয়াইতে পছন্দ করি। আমার সামর্থ্যের মধ্যে ঘরে বা বাইরে যেখানেই যাই, আমি যে জায়গায় উপস্থিত থাকি চেষ্টা করি যে আমার তরফ থেকে কাউরে কিছু না কিছু একটা খাওয়ানোর বা কোথাও না কোথাও নিয়ে যাওয়ার, এরকম টাইপের কিছু একটা। তো এবার আমি মানে দেখছেনই আপনার যে এবার বাড়িতে এসে আমি কিন্তু গরম রোদ তুফান বান যাই থাকুক কোথাও বসি নেই। তো রান্না করতে করতে ফ্রিজের থেকে মশলা বার করতে যাই, দেখলাম যে ফ্রিজের ভিতরে টক আইসক্রিমগুলো আছে। তো এই টক আইসক্রিম তো আমার অনেক বেশি পছন্দের, যার জন্য একটাই ছিল আর কাউরে জানাই নেই। আমি একা একা বসে বসেই রান্নার মাঝখানে আইসক্রিমটা খেয়ে নিলাম। এখন হয়েছে চাল ধোয়ার পালা। চাল আমি প্রথমে বুঝতে পারি নাই, পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর বুঝলাম যে চালের মধ্যে ধান আছে। চালগুলো সম্ভবত আমাদের আশেপাশের কোনো কৃষকের কাছ থেকে নেওয়া পোলাওয়ের চাল, যার জন্য প্রচুর পরিমাণ ধান রয়ে গেছে। মানে প্রফেশনাল কোনো মানুষের যারা একদম প্রফেশনালি চাল টাল ভাঙায় এরকম ধান মনে হইলো না। এগুলো ধুইতে ধুইতে তো আমি পুরাই একদম হাত ব্যথা হয়ে গেছে। এই সাদা পানি না ঝরাইলে, মানে সাদা সাদা যে ঘোলা পানিটা আছে ওটা না ফালাইলে কিন্তু বিরিয়ানি ঝরঝরা হয় না। আর ওই পানি ধুইতে ধুইতে মনে হয় 20 বার ধুইছি চাল, তারপর ওই চালের সাদা পানি কমেই না। তো হাত ব্যথা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আমি এটারে ভিজায় রাখবো, পরে যদি মনে হয় যে না আরও 2-1 ধোয়া দেওয়া লাগে তখন দিয়ে নিব। এদিকে চাল ধুইতে ধুইতে আমার মাংসটা মনে হয় তলায় একটু লাগানি ধরে গেছে, এরকম একটা অবস্থা। আর এটা যেহেতু অনেক টাটকা মাংস ছিল, খুব বেশি সময় রান্না করতে হয় না, আর মাংস থেকে অনেকটা পানি ছাড়ছে। আমি কিন্তু পানি দিইনি, এই পুরা পানিটাই মাংস থেকে ছাড়ছে। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি রান্নায় মানে কিছুক্ষণ পর পর ব্যবহার করি, একসাথে দিয়ে দিই না। এতে বেরেস্তার একটা গ্রান পুরাটার মধ্যে থাইকা যায় আর টেস্টটাও ভালো আসে। আর সবচেয়ে বড় কথা যে কষানোর সময় সহজেই তলার মধ্যে লাগানি দেয় না। যাই হোক, এদিকে মাংস কষানি হয়ে গেছে। আর আমরা হচ্ছে আলুখোর ফ্যামিলি। আমার ভাই বোন আমরা যারা আছি সবাই মিল্লা এই আলু দিয়া তেহারি খাইতে, বিরিয়ানি খাইতে আমরা অনেক বেশি পছন্দ করি। তো মাংসটা মোটামুটিভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আলুগুলো অনেক ছোট থাকায় আমার সিলতে অনেক বেশি কষ্ট লাগতেছিল। আসলে বাসায় কেউ নেই, একা একা রান্না করতেছি। আর নিজের পাকঘর ছাড়া অন্য কোথাও রান্না করাটা আমার কাছে একটু ঝামেলাই মনে হয়। আর মনে হয় যে আমি রান্না ভুলে গেছি, রান্না পারি না। আমি আমার নিজের ঘরে, নিজের পাকঘরে রান্না করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি যেভাবে রান্না করি সমস্ত কিছু আমার থাকে। আর এদিকে দেখেন আমার চাল কিন্তু আমি আরও কয়েকবার ধুয়ে একদম পরিষ্কার পানি বের করে নিয়েছি। তো যেটা করতেছিলাম যে আমার রান্নাতে আমার সমস্ত ধরনের মশলা যেগুলো আমি ব্যবহার করি না থাকলে আমার কেন জানি মনে হয় রান্নাটা ফুলফিল হইতেছে না। তো রান্নার মধ্যে এটা আমার অনেক বেশি ঝামেলা করতেছিল, যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামাই লইছি। এটা আমার অনেক প্যারা দিতেছিল। এটারে আবার পরে একটা ব্যবস্থা করবো। এখন আপাতত আলুটা কষাই লই। আর আলু সিদ্ধ হতে যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়েই আমি সিদ্ধ করে নিছি। যেটা কইলাম যে মাত্র ঈদের আগের দিন এই গরুটা জবাই হয়েছে, টাটকা মাংস হওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন চাল দিয়ে নিলাম, চালগুলা একটু ভাজা ভাজা করে নেবো। আর এর মধ্যে থেকে বাড়ির পিসগুড়ির দল যেগুলো আছে ওগুলো আইসা পড়ছে। আমার রান্নাও প্রায় শেষের দিকে। হয়েছে কি, রান্না করতে করতে আমাদের এখানে গ্যাস থাকে না, গ্যাস চলে গেছে। এখন পানি দিয়া তো আমি পুরা বিপদে পড়ে গেছি। এই পানি কেমনে শুকামো, কেমনে রান্না করব। তো যখন দেখলাম যে গ্যাসের অবস্থা তেমন একটা ভালো না, তো আমি আর ঢাকনা দিই নেই, ঢাকনা খোলা রেখেই রান্না করছি। তাহলে পানিটা তাড়াতাড়ি বাষ্প হয়ে যাব, চালগুলো ধইরা যাওয়ার মানে গইলা যাওয়ার চান্স একটু কইমা আসবেই আর কি। তো এর মধ্যে থেকে কাঁচামরিচ বেরেস্তা যেগুলো ছিল ওইগুলোও দিয়ে দিছি। এখন আবার আরেকটু ঢাইকা দিয়া আমি দমে বসাই দিমু, কারণ হচ্ছে যে মানে ঢাইকা একটা ভালো মতো বলখানায়া চুলাটা বন্ধ করে দিছি। এখন একেবারে লো হিটে কিছুক্ষণ দমে রাখবো। 10 মিনিট পর দেখেন আমার পানি কিন্তু মোটামুটি টাইনা দিচ্ছে। এখন বড় মাংসটা দিয়ে উল্টায় আর 20 মিনিট রেখে নামাই নিয়েছি। তো এর মধ্যেই বাড়ির পুস্কুর পাস্কার দল যেগুলো আছে ওগুলো এসে পড়ছে। প্রথমে রোজার প্লেটটা বাইরে নিলাম, কারণ রোজা শুধু বিরিয়ানির আলুই খায়।
আর রোজা যেহেতু প্যাকেটের মশলা দিয়ে রান্না করে তো একটু মরিচ থাকে, খাইতে পারবে কিনা জানি না, যার জন্য রোজার জন্য আমি আবার চুলায় খিচুড়ি বসায় রেখেছি। এখন বাড়ির যে বাচ্চা কাচ্চা আছে সবাই আসলে বাড়িতে নেই, কেউ শুক্রবার যেহেতু বেড়াতে চলে গেছে, আবার আমার রান্না একটু দেরি হয়েছে, দু একজন খাইয়াও ফেলছে, মাঝখানে একজনকে আবার কইতেও বুঝলা গেছি, হ্যাঁ বাড়িতে পরে খাওয়ানো অবশ্য পাঠাই দিছিলাম। এই হয়েছে আমার ভাইয়ের মাইয়া সোয়া, তারপর ভাইয়ের পোলা সোয়াদ সোয়ান, সবাই খাইতে বসছে। বাড়ির সব পিচ্ছে আজকে আসলে বাড়িতে নাই, এর মধ্যে আমি আমার বোন সবাই একসাথে খাইতে বসছি, রোজাও তাদের সাথেই খাইতেছে। রোজা যদিও খাওয়ার বেলায় অতটা পটু না, দেখার বেলা কথা কর বেলা একটু পটু। তো সবাইকে খাওয়া টাওয়া যে খাবারটা আছে এটা এখন ঠান্ডা করে একটা মানে গরমের দিন জালি ঢাকনা দিয়ে খাবার ঢাইকা ঠান্ডা করলে ময়লা পড়ারও চান্স থাকে না, নষ্ট হওয়ারও চান্স থাকে না। এই ঢাকনাটা দিয়ে রাখছি, একটু ঠান্ডা হয়ে গেলে পরে ফ্রিজে রেখে দেখুন, রাত্রে সবাই মিলা খাম। তো এখন হচ্ছে যে রাত্রেবেলা আমরা যেটা আগামীকাল চলে যাবো, আমার ভাই সবার জন্য আইসক্রিম আনছিল, আসলে রোজা আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, এতদিন ফ্রিজে অনেক আইসক্রিম ছিল। তো শেষের আইসক্রিমগুলো চিন্তা করলাম সবাই মিলা খাই, ঘরে সবাই মিলে আইসক্রিম খাইতেছি। এর মধ্যে থেকে আব্বু কোল্ড ড্রিঙ্কস আনছিল, ওগুলাও খাইছি। তো রাতে গুছ গাছ আছে অনেক। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।